থাকেন। না, বিনিয়োগটা এটা একটা ফাঁদ আমাদের জন্য, মানে লোভ দেখানো হয় যে বিনিয়োগের ব্যাপারে আমরাও দ্বিমত না, বিনিয়োগ হোক, কিন্তু বাংলাদেশে আরও অনেক সেক্টর আছে, যেমন বিনিয়োগ করার জন্য ইকোনমিক জোন আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, সেখানে বিদেশিরা বিনিয়োগ করবে, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু বন্দর, বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম সামুদ্রিক বন্দর, এই বন্দর যদি দেওয়া হয়, এখানে সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলি নিশ্চিত না করে শুধুমাত্র বিনিয়োগের কথা বলে যদি আপনার এনসিটি ডিবি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়, আমরা মনে করি আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাছাড়া আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ স্থাপনা ওই যেখানে এনসিটিটা আছে সেখানে অবস্থান করতেছে, তেল সেক্টরের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি আছে, নেভির হেডকোয়ার্টার এখানে আছে, সুতরাং এমনকি বিমানবন্দরও এখানে আছে, এবং নৌপথ, জলপথ এইগুলি কখনোই বিদেশিদের নিয়ন্ত্রণে দেওয়া অর্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়া। আর আমরা মনে করি এনসিটি এই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বিনিয়োগে 1000 কোটি টাকারও অধিক টাকা বিনিয়োগ করার মধ্য দিয়ে এটা একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, কন্টেনার টার্মিনাল হয়েছে। সুতরাং এটা অলরেডি এটা লাভজনক একটা কন্টেনার টার্মিনাল, এবং যে টার্গেট প্রতি বছর তার টার্গেট সে পূরণ করে আরও অধিকতর কাজ টার্গেট সে পূরণ করতে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি 30% তার টার্গেটের তুলনায় এই গত বছর এনসিটি পূরণ করেছে। সুতরাং যেখানে ভালোভাবে চলতেছে আমার দেশীয় শক্তি দিয়ে, সেখানে বিদেশি বিনিয়োগের কি প্রয়োজন হতে পারে। অতীতেও দেখেছি যখনই দেশের স্বার্থে কোনো জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন আমরা করি, তখনই সরকারে যারা থাকে তারা জনগণকে সমস্ত তথ্য এবং যুক্তি পরিষ্কার না করে যারা আন্দোলন করে জাতীয় সম্পদ রক্ষার জন্য, তাদেরকে এই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা বলা হয় যে এখানে ওই টাকা নিয়ে অথবা বিশেষ গোষ্ঠীর ইন্ধনে এই আন্দোলন হচ্ছে। আমরা ওই শেখ হাসিনার আমলেও দেখেছি যে আমরা যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি রামপাল, যে ভারতীয় কোম্পানি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, তার বিরুদ্ধে যে আন্দোলন, তখনও শেখ হাসিনা বলেছিল যে এরা বিদেশিদের টাকা খেয়ে বা বিশেষ গোষ্ঠীর ইন্ধনে আন্দোলন করছে এবং তারা জাতীয় শত্রু। একইভাবে এখনও আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা দুঃখজনক, যেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, তারা জনগণের আন্দোলনকে তারা এই নানাভাবে ট্যাগ করছে। আমরা সরকারের এই ভূমিকার নিন্দা জানাই। এ থেকে বোঝা যায় সরকারের নৈতিক অবস্থানটা দুর্বল। নিউমরিং কন্টেনার টার্মিনাল আসলে একটা লাভজনক কন্টেনার টার্মিনাল। এই কন্টেনার টার্মিনাল যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং করতে পারবে বছরে, যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রারও বেশি পরিমাণ কন্টেনার ওরা কিন্তু উঠানামা করাচ্ছে। তাহলে এখন সরকার যে রাজস্বটা পাচ্ছে, আমরা কেন এই রাজস্বটা ভাগাভাগি করে বিদেশিদেরকে দেব? এখানে এমন না বিষয়টা যে বিদেশিরা পরিচালনা করার কারণে যে এই টার্মিনালের আরও সক্ষমতা বাড়ানো যাবে এমন কোনো স্কোপ আর এই টার্মিনালের নাই। এটা পারিপার্শ্বিক অবস্থান, এটা জলবায়ুর ব্যাপার আছে, এগুলো নদীর নাব্যতার ব্যাপার আছে, জোয়ার ভাটার বিষয় আছে। এই সবগুলো মিলায় কিন্তু এই টার্মিনালের মধ্যে, এই এনসিটির মধ্যে এর চেয়ে বেশি সক্ষমতা অর্জন করা সম্ভব নয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা শুধুমাত্র যে এনসিটির এটাকে এখন পায়তারা করতেছে বিদেশিদেরকে দেওয়ার, এটার বিরুদ্ধে না, তার পাশাপাশি ইতিমধ্যে আপনারা শুনছেন যে লালদিয়া কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে পরিচালনা করার জন্য এবং তৈরি করার জন্য দিছে। সেটা প্রায় 6700 কোটি টাকার একটা ওরা ওখানে ইনভেস্ট করবে লালদিয়া টার্মিনাল তৈরি করার জন্য, এবং পরবর্তীতে প্রায় 30 বছর বা 33 বছরের জন্য তারা এটা পরিচালনা করবে। প্রয়োজনে আরও 15 বছর তারা বাড়তি পরিচালনা করার জন্য সেরকম একটা চুক্তি হয়েছে বলে আমরা শুনতেছি। এখন প্রশ্ন হচ্ছে পানগাঁও কন্টেনার টার্মিনাল, ওনারা হঠাৎ করে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো রকম ছাড়া মাত্র 13 দিনের নোটিসে তারা পানগাঁও টার্মিনালটা দিয়ে দিলেন। এটার মানে যাচাই বাছাই, এটার লাভ ক্ষতি কোনো কিছু বিবেচনা করলেন না।
পানগাঁও কন্টেনার টার্মিনাল এটা একটা নো টার্মিনাল, এটা আমাদের ইন্টারনাল ইয়েগুলো এই কন্টেনারগুলোকে হ্যান্ডেলিং করে। তো এই কন্টেনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যানজট, আমাদের যে নদীপথ এবং এই যে রাজপথ বা আমাদের সড়ক পথের যেই যানজট, এইসব এগুলোকে ওভারকাম না করে আমরা যদি পানগাঁওটা বিদেশিদেরকে পরিচালনা করতে দেই, কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হচ্ছে লালদিয়া কন্টেনার টার্মিনাল, পানগাঁও কন্টেনার টার্মিনাল, আপনারা কোনো রকম কারোর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া, আপনারা কোনো রকম কোনো বিচার বিবেচনা ছাড়া, কোনো রকম বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনারা এটা দিয়ে দিলেন, আপনারা সেটা তৈরি করতে দিলেন। প্রশ্ন হচ্ছে লালদিয়া কন্টেনার টার্মিনাল তৈরি করার জন্য 6,500 কোটি টাকা লাগবে, তাহলে 10,000 কোটি টাকা দিয়ে যদি বাংলাদেশ একটা টানেল করতে পারে, এই টানেলটাতে তো এখন কোনো লাভ হচ্ছে না, বরং আমাদের ক্ষতি হচ্ছে। তো এই জায়গায় আমরা 6,500 কোটি টাকা দিয়ে আমরা নিজেরা কেন এই টার্মিনালটা করতে পারবো না? আপনারা এক সময় দেখছিলেন 1982 সাল, আমার দেশের অর্থনীতিবিদ তারা সবাই লিখছিল এই দেশ প্রাইভেটাইজেশন হলে, কলকারখানা যদি ব্যক্তি মালিকানা ফেরত দেওয়া হয়, আমার দেশে নতুন নতুন শিল্প গড়ে উঠবে, বেকার সমস্যার সমাধান হবে, দেশের প্রবৃদ্ধি বাড়বে। এরকম আমরা অনেক কথা শুনছিলাম, কিন্তু বিরাষ্ট্রীকরণ হয়ে গেছে যখন 4 বছরের মাথায় ওই সকল কলকারখানা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই সকল বুদ্ধিজীবী যারা যে আগে যে প্রস্তাব আমাদেরকে প্রলোভন করছিল, তাদের মুখে আমরা কোনো কিছু শুনি নাই। আজকে যেটা করতেছে প্রবৃতির নামে, দেশের উন্নয়নের নামে যেই চুক্তি করতেছে বিদেশির হাতে, এটা তো ব্যবসার জন্য না, এটা হচ্ছে সুপরিকল্পিত একটা পরিকল্পনা। আমাদেরকে এই বন্দরকে স্থায়ীভাবে, কারণ 99 বছর লিজ হলেই তার জায়গা অটোমেটিকলি সে মালিক হয়ে যায়। আজকে পিপিপির নামে 30 বছরের জন্য লিজ, তারপরে এক্সটেনশন, যেদিন 99 বছর পূর্ণ হয়ে যাবে এই বন্দরের মালিক ওই বিদেশিরা হয়ে যাবে। সেই কারণে দেশের অস্তিত্ব রক্ষার জন্য, শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য আজকের এই আন্দোলন। এই আন্দোলন শুধু শ্রমিক শ্রেণীর নয়, এই আন্দোলন সারা বাংলাদেশের জনগণের দাবি। সেই কারণে শ্রমিক শ্রেণী জনগণের অগ্রণী বাহিনী হিসাবে আজকে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করি। আমাদের দেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর হলো আমাদের দেশের হৃৎপিণ্ড। 62% ক্যারিং এখান দিয়ে হয়, আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য 62% দিয়ে এই বন্দর দিয়ে হয়। এই বন্দর যদি বিদেশিদের কবজায় চলে যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের রাজনীতি সব কিছুই ওলট পালট হয়ে যাবে। যেই চুক্তি এত দ্রুত একটা পানগাঁও এবং লালদিয়ার চরে যে বন্দর করার যে চুক্তি হয়েছে, সেটি হলো দেশের বন্দর চুক্তি না, এই চুক্তিটা হলো একটা কৌশলগত চুক্তি, ভূ রাজনীতি কৌশলগত চুক্তি, এটি এই সরকার করেছে। এবং আমরা মনে করি আজকে যেটি বঙ্গোপসাগর বিভিন্ন বিদেশি শক্তির রণক্ষেত্রে পরিণত হচ্ছে, এবং এই চুক্তির মধ্য দিয়ে দেশ আরও সেই বঙ্গোপসাগর রণক্ষেত্রে পরিণত হবে। আমাদের দেশ এখানে যে ঢুকে গিয়েছে অলরেডি, এবং এখান থেকে যদি দেশকে বের করা না যায়, তাহলে দেশ ইরাক, সিরিয়া, লিবিয়া এর মতো একটা ফেইল স্টেটে পরিণত হবে। তাই আমরা মনে করি আজকে এই সরকার যেই চুক্তিটা করছে, সেই চুক্তিটা করেছে, সেই চুক্তিটা গণবিরোধী, দেশবিরোধী, দেশের সার্বভৌমত্বের বিরোধী এবং আমেরিকান স্ট্র্যাটেজি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে এই চুক্তি সম্পর্কিত। তাই শুধু এই বন্দর শ্রমিকরা, দেশের সমস্ত প্রগতিশীল এবং দেশপ্রেমিক শক্তি আজকে এর বিরোধিতা করছে। পত্রিকায় দেখলাম তারেক জিয়াও আজকে এই চুক্তির বিরোধিতা করেছে। সে বলছে যে এই গভর্নমেন্টের কোনো ম্যান্ডেট নাই, সে কোনো নির্বাচিত সরকার না, জনগণের সরকার না, এই চুক্তি সে করতে পারে না। আমি বলতে চাই কোনো সরকারেই এরকম গণবিরোধী চুক্তি করতে পারে না, কোনো সরকারেই দেশবিরোধী চুক্তি করতে পারে না, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক।
আমাদের দেশটাকে আজকে আমেরিকান স্ট্র্যাটেজিতে ঢুকিয়ে দেওয়া, এটা আমেরিকার বিরুদ্ধে লড়াই করেই আমরা এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এই জায়গাটাকেই আমরা এটা বিরোধিতা করছি। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল 62% মানে ট্রানজ্যাকশন নিউ মরিন কন্টেইনার টার্মিনাল দিয়ে হয়, আমদানি রপ্তানি। এটি একটি লাভজনক প্রতিষ্ঠান, এটা কোনো মানে লস প্রতিষ্ঠান না, একটা লাভজনক প্রতিষ্ঠান। দুনিয়ার কোনো নজির নাই একটা লাভজনক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে দিয়ে দেওয়া। সেখানে যদি কোনো অব্যবস্থা থাকে, দুর্নীতি থাকে, হ্যাঁ, এবং এই কন্টেইনার পাস করার জন্য কোনো যদি অবস্টাকেল থাকে, রোড কানেকশনের, এগুলো হইতে পারে। কিন্তু সেটা এই সমস্ত অজুহাতে ওই বন্দর বিদেশিদেরকে, অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের মতো একটা প্রতিষ্ঠানকে, যেটা আমেরিকান আগেই বলছি আমেরিকান নৌবাহিনীর সাথে তার চুক্তি আছে, সেখানে দিয়ে দেওয়া, এটা জাতির জন্য, আমাদের দেশের জন্য মানে ভীষণ, আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য খুবই ক্ষতির কারণ হবে। ক্ষতির কারণ অলরেডি হয়েছে। আর বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় এসেছে, সে তো তার দায়িত্ব ছিল একটি রুটিন ওয়ার্ক করা। সেটা রুটিন ওয়ার্ক না করে সে একটা মৌলিক বিষয়ে করিডোর দেওয়া, তারপর বন্দর দেওয়া, এরকম বড় বড় চুক্তির দিকে সে চলে গেছে। সে নর্মাল আজকে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো কিছু কন্ট্রোল করতে পারছে না। এখানে তার কোনো নজর নাই। সে নতুন দল করার নিয়ে কিছুদিন ব্যস্ত ছিল, এখন এগুলো নিয়ে সে এখন তৎপরতা শুরু করেছে। আমরা যেটা জানি যে ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটালের ব্রোকার হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূমিকা পালন করতেছে।